নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে মঙ্গলবারের ব্লগ। সেদিন ছিল বাসন্তী পুজোর মহাষ্টমী। আমরা খুব ভোরবেলায় বলবো না, ভোরবেলায় উঠেছিলাম। তারপরে ভাবলাম কি দমদম থেকে ট্রেনটা ধরবো, যেটা 8:20-তে শিয়ালদা থেকে ছাড়ে। তা যাই হোক, 6:02-এ কল্যাণী সীমান্তটা ধরতে পারিনি। আমার জন্যেই একটু লেট হয়ে গেছিলো মাথাটা শ্যাম্পু করতে গিয়ে। তারপর ওর বাবা গাড়ি করে আমাকে আর ছেলেকে মেন স্টেশনে পৌঁছে দিল। ওর বাবা যাচ্ছে না, যেহেতু অফিসের ছুটি পাবে না। এবার আমরা স্টেশনে আসলাম। তার 5-7 মিনিটের মধ্যে মেন স্টেশনে একটা গেদে ছিল। সেই গেদেটা ধরবো বলে দাঁড়িয়ে আছি। দেখো, খুব সকালে, বেশ ভালোই লাগছে। তখন কটা বাজে? 6:10 হবে। এরপর শিয়ালদার এই গেদে লোকাল আসলো, কল্যাণী থেকে ধরলাম। এত ভিড় ছিল কি বলবো, মানে আমার পা ব্যথা হয়ে গেছে। তারপর শিয়ালদা পৌঁছে গেলাম। শিয়ালদায় হাসনাবাদ লোকালটা আসে হচ্ছে 8:20-তে। তা আমরা তার আগেই পৌঁছে গেছিলাম। গিয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পরই হাসনাবাদ লোকাল চলে আসলো। বেশ ভালো লাগছে না দেখতে? দেখো, দুই পাশ দিয়ে দুটো ট্রেন যাচ্ছে। ডান দিকেরটা যে কোন ট্রেন তা আমি জানি না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। এরপর ট্রেনটা ছেড়ে দিল। আর শিয়ালদা থেকে যখন ছাড়লো, আমি তো লেডিসেই উঠেছিলাম ছেলেকে নিয়ে, তখন দেখো ট্রেনটা একদম ফাঁকা, মানে বসার জায়গা পেয়েছে। আমি বসেছি, ছেলে বসেছে। কিন্তু তার হাতে গোনা কয়েকটা স্টেশন পর থেকে এত ভিড় ছিল। আর স্কুল টাইম ছিল, স্কুল টিচাররা সব সামনে দাঁড়িয়ে আছে। সুতরাং আমি আর ছেলে উঠেও সবাইকে জায়গা দিয়েছি। 2.5 ঘন্টার পথ, সবাই সামনে দাঁড়িয়ে আছে, ওইভাবে কিন্তু বসে থাকা যায় না, খারাপ লাগে। কারণ মানে স্কুল টিচার্সরা নিজেরাও মানে উঠে ওকে সিট দিচ্ছিল। এরপর দেখো, আমরা কিন্তু আগে খেয়া পার করতে হতো আর কি। খেয়া পার করে যেতাম, নদী পার করে যেতাম। এই প্রথম ব্রিজে করে যাচ্ছি। ব্রিজটা নতুনই হয়েছে, কিন্তু খেয়া পার করে যেতে বেশ মজা লাগতো। হাসনাবাদ থেকে টোটো করে চলে আসলাম। এই জায়গাটার নাম হচ্ছে বাদামতলা। আর এই যে বাসন্তী পুজো হয়, এখন এটা আমার শ্বশুরবাড়ির উপরেই পুরো দায়িত্ব। এটা কিন্তু বারোয়ারি তলা ছিল আগে, কিন্তু এখন আমার শ্বশুরবাড়ির মানে সবাই আর কি মিলে, যারা চাকরি বাকরি করে তারা চাঁদাটা বেশি দেয়, দিয়েই পুজোটা হয়। বাইরের কারো চাঁদা তোলা হয় না। এরপর পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমার ভাসুরপুর বাড়ি। আমার ডান দিকে বসে আছে, ওটা আমার এক যা হয়। আর এইটা হচ্ছে সেই জায়ের বৌমা, মানে আমাদেরও বৌমা হয়। আর এই ভদ্রলোক হচ্ছে নাতি। আমি কিন্তু ঠাকুমা হয়ে গেছি, বুঝেছো? ভাবো তাহলে। এবার এত ভালো ছেলে, কি বলবো, এত ভালো ব্যবহার, এত বোঝে না, অমায়িক। এবং সেটা নাকি ওর দাদু, মানে আমাদের তো ভাসুর হয়, সেই ভাসুরও কিন্তু ওরকমই ছিলেন। আমার শ্বশুরমশাইরা 5 ভাই ছিলেন। আমার শ্বশুরমশাই সব থেকে ছোট ছিলেন। শুধু আমার শাশুড়ি মাই বেঁচে আছেন আর কি, আর কেউই বেঁচে নেই। জ্যাঠা শ্বশুর, জেঠিমারা কেউই বেঁচে নেই, শুধু আমার শাশুড়ি মাই বেঁচে আছেন। এরপর দেখো, একটু ঘুরে ঘুরে দেখায়। এই যে আমার ভাসুরপো আর কি বাড়ি করেছে। ভাসুরপো মানে এটা মেজো জ্যাঠামশাইয়ের নাতি, মানে আমাদেরও ভাসুরপোই হয়। এটা হচ্ছে, এই জমিটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের 5 কাঠা জমি। এই সামনের দিকটা, তার মধ্যে 3 কাঠা এই ভাসুরপো কিনেছে। যদিও খুব নামমাত্রই পয়সা আমার শাশুড়ি মাকে দিয়েছিল ওরা। তা যাই হোক, এই 3 কাঠার উপরে ওরা বাড়ি করেছে। আর দেখো কি সুন্দর ডাটা হয়ে রয়েছে। তা আমি আমার নাতি যে অর্ণবকে জিজ্ঞাসা করলাম যে ডাটাগুলো কেউ নেয় না? আমাকে দিদু বলে যে না দিদু, কেউ নেয় না। আমি বলছি বাহ, খুব সুন্দর তো, কেউ নেয় না? বলে গ্রামে তো কেউ নেয় না। আর এই দেখো, এইটা হচ্ছে 2 কাঠা জমি। এই জমিটা এখনও আমার শাশুড়ি মায়েরই আছে। এটা বিক্রির চেষ্টা চলছে। এখানেই স্টেজটা করেছে, কারণ সপ্তমী থেকে প্রোগ্রাম হয়, এক দিন এক এক রকম প্রোগ্রাম হয়। আর এই 2 কাঠা জমির উপরে আমার শাশুড়ি মা বলেছিলেন প্রথমে বাড়ি করবে। তা আমরা খুব খুশি হয়েছিলাম। আমিও শাশুড়ি মাকে বলেছিলাম যে মা বাড়ি করো, আমরাও তোমাকে দেব টাকা পয়সা। তাহলে কি হবে, কি 2টো ঘর থাকবে, পায়খানা বাথরুম থাকবে, একটু কলের ব্যবস্থা থাকবে, গ্যাস ট্যাস বাসন টাসন থাকবে। যার যখন ইচ্ছা হবে, শাশুড়ি মায়ের কাছেও চাবি থাকবে, আমাদের কাছেও থাকবে। আমরা মাঝে মাঝে ঘুরতে আসবো, বছরে তো 2বার আসাই যায়।
কিন্তু শাশুড়ি মা প্রথমে রাজি হয়েছিলেন করতে, তারপরে এই ঝামেলা গণ্ডগোলের জন্যে আর উনি বাড়ি করবেন না। আর এইটা দেখো, এটাও আমার শ্বশুরমশাইয়ের ভিটে বাড়ি ছিল। এটা হচ্ছে 20 কাঠা জমি। যে টালির ঘরটা দেখছো এইটাতেই আমার শ্বশুরমশাই যেহেতু আর্মিতে ছিলেন, যখন বছরে ছুটি আসতেন ওই ঘরটাতেই উঠতেন। ওখানে একটা ঘর, একটা হচ্ছে কিচেন আর বারান্দার পায়খানা বাথরুমটা আলাদা ছিল। আর ডান দিকের যে দালান ঘরটা, ওটা আমার যে ভাসুর কিনেছেন উনি পরে করেছেন। এটা পুরোটা হচ্ছে 20 কাঠা জমি, কি গাছ নেই এখানে। আমার শাশুড়ি সেটাই মানে আফসোস করে, বলে তোমার বাবাকে আমি কতবার বারণ করেছিলাম যে এই ভিটেটা বিক্রি করো না, তাহলে আমাদের একটু আশা মানে থাকার জায়গা থাকতো। তা যাই হোক, যেটা নেই সেটার বলে লাভ নেই। আর এইটাকে দেখো, পুচকেটা খাটে বসে আছে, এটাও আমার নাতনি হয়, দেখেছো? খুব ভালো মেয়ে গো, এত মিষ্টি মেয়ে। তারপর এবার আমি তো অষ্টমী পুজো দেবো বলে না খেয়ে গেছি, ছেলেও না খেয়ে গেছিলো আর কি। কিন্তু গিয়ে আমি এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো না, ওই ট্রেনে দাঁড়িয়ে থাকে হাঁটু ব্যথা করছিল গায়ের মধ্যে, আর গরমে মানে অস্বস্তি হচ্ছিল। তারপর তো ছোটদি একটু বকাবকি করলে, বলছে তোমার উপোস থাকতে হবে না, তুমি খেয়ে নাও। প্রথমে তো গ্লুকন্ডি দিল, এর নাম হচ্ছে চম্পা, মানে আমাদের সম্পর্কে বৌমা হয়। বলছে কাকিমা খাও, না হলে সকাল থেকে জলও খাওনি তো, বলছে শরীর খারাপ হতে পারে। আর যেহেতু অঞ্জলিটা অনেক দেরিতে হয়, বলল হতে হতে প্রায় 1:30-2 বেজে যায়। এবার ওই আমার যে যা ছোটদির কথা মতোই বলছে তুমি খেয়ে নাও, শরীর খারাপ করবে। আমি যেহেতু অষ্টমীতে ভাত হয় না, লুচিই হয়, আর এই ষষ্ঠী পঞ্চমী থেকে আর কি আমাদের এই শ্বশুরবাড়িতে নিরামিষ চলে। যেহেতু আমরা এখানে থাকি না বলে আমরা আর এখানে মানি না, কিন্তু এখানে সবাই মানে। তারপর আজকে আর অঞ্জলি দেওয়া হলো না, যেহেতু শরীরটাও খারাপ করছিল, আমি শুয়ে পড়েছিলাম। তারপরে দুপুরে না মানে ভালো করে গাটা ধুয়ে তারপরে অনেক ঘুমিয়েছিলাম। তারপর দেখো সন্ধ্যাবেলায় ওরকম একটা শাড়ি পরে, একটা ছাপা শাড়ি, যেটা আমি ওই মানে আমার যে ভাসুরপুর বউ আর কি, চম্পা ওর নাম, আমার 1 বছর পরে ওর বিয়ে হয়েছে। ওর মেয়ে আর আমার ছেলে একই বয়সী। তা ওকে বললাম, আমি যে চম্পা আমাকে একটা তুমি ছাপা শাড়ি দাও, আমি ভালো শাড়ি পরবো না। ভালো শাড়ি নিয়ে গেছি অনেকগুলো, মানে আর পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল গরমে। এরপর সবাই কিন্তু গ্রামের জানো তো সেজে গুজেই ঠাকুরতলায় গেছিলো, মানে ঠাকুরের সামনে। আমি ওই একটা নেতা শাড়ি পরে গেছি, আমি আর পারছিলাম না, কষ্ট হচ্ছিল ভীষণ, এই যে ট্রেনে এতক্ষণ যাওয়া। তারপর শুরু হয়ে গেল বাউল গান। আগের দিন হয়েছিল কীর্তন, আজকে বাউল গান। কলকাতা থেকে শিল্পীরা গেছিলো এবং এটা অনেক রাত অবধি হবে। তা আমরা বসে বসে কিছুক্ষণ সময় শুনলাম। সবার প্রথমে যেহেতু আমরা মায়ের অনুষ্ঠান এসেছি, সেই মাকে নিয়ে একটি গান গেয়ে আমাদের অনুষ্ঠান শুরু করব। তো মাকে আমরা যেভাবে পুজো করি না খাটে দক্ষিণে সারাদা পিঠে মাছের সকল মন্ত্রতন্ত্র লাগে না মাকে ডাকে। এরপর বাউল গান দেখতে দেখতে ওইদিকে ঠাকুরতলায় আরতি শুরু হয়ে গেছিল। তা আমি গিয়ে, আমি আর চম্পাও ছিল ওখানে, গিয়ে আরতি দেখলাম। শাশুড়িমাও ছিল ওখানে, মাসি শাশুড়ি আসেনি। মাসি শাশুড়ি এসে আমার সঙ্গে একবার দেখা করে জড়ি টড়ি ধরে চলে গেছিলো। মানে মাসি শাশুড়ির নাত বউয়ের জন্য মানসা ছিল, সেই মানসা দিয়ে চলে গেছিলো। আর আমি বললাম না এত গরমে কষ্ট হচ্ছিল, আমি সবার সঙ্গে আর দেখা করতে পারিনি। পরে গিয়ে সবার সঙ্গে দেখা করেছিলাম। এরপর আরতি দেখে আমরা ছাদে উঠে আসলাম। ছাদের থেকে বাউল গান বসে বসে কিছুক্ষণ শুনলাম, বেশ ভালো লাগছিল জানো তো। মানে আমরা একরকম জায়গায় থাকি, এখানে একটু অন্যরকম। আর সত্যি বলছি, আমি শাশুড়ি মাকেও বলি যে মা যদি ঘরটা থাকতো না, তাহলে কিন্তু আমি বছরে 1-2 বার আসতাম। এবার এসে না সবার ঘরে উঠতে কেমন একটা লজ্জা লাগে না বলো।
আর যদি একটা শ্বশুরের ভিটে থাকতো, নিজের বাড়ি থাকতো, তখন কিন্তু যখন তখন আসা যায়। আমি শাশুড়িমাকে তাই বলেছিলাম, মা তুমি ঘরটা শুরু করো, আমরা তো আছি, আমরাও টাকা পয়সা দেবো, তোমার কাছেও চাবি থাকবে, আমাদের কাছেও চাবি থাকবে, যার যখন ইচ্ছা হবে যাবে, কদিন থেকে চলে আসবে। আর ওর বাড়ি এসে উঠতে কেমন লজ্জা লাগে না বলো? তবুও খুব ভালো ব্যবহার করে, আদর আপ্যায়ন করে, কিন্তু তবুও লজ্জা লাগে। এরপর চম্পা সন্ধ্যার সময়, রাত্রিবেলা আর কি, রাতের টিফিন বানাচ্ছিল, যতবার বলছি দাও আমি একটু তোমায় হেল্প করি, এবার করতে দেয় না, তবুও আমি জোর করে গিয়ে রান্নাঘরে ওকে হেল্প করলাম। আর আমি না বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, যে কোনো আত্মীয় বাড়ি গিয়ে চুপ করে বসে থাকতে পারি না, আমার না কেমন লজ্জা লজ্জা লাগে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই প্রচণ্ড গরমে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।